আপনি কি জানেন মাত্র কয়েক লাখ টাকা পুঁজিতে শুরু হওয়া একটা ছোট্ট ব্যবসা কিভাবে বাংলাদেশের খাদ্য বাজারে আধিপত্য বিস্তার করতে পারে? প্রিয় দর্শক, বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা আজ জানব এমন এক প্রতিষ্ঠানের অবিশ্বাস্য উত্থান, যে প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ কনগ্লোমারেট। নাবিল গ্রুপ। নাবিল গ্রুপ আজ শুধু খাদ্যশিল্পেই নয়, বরং রিয়েল এস্টেট, ইস্পাত, পোল্ট্রি, ডেইরি, পরিবহন, এমনকি মিডিয়া ব্যবসাতেও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, যেখানে থাকে দ্রুত সাফল্য, সেখানে থাকে নানা বিতর্ক, প্রশ্ন এবং অভিযোগও। নাবিল গ্রুপের ক্ষেত্রে সেই গল্প আলাদা নয়। শুরু একটি ছোট পরিবারের গল্প থেকে। নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনুল ইসলাম স্বপন। শিক্ষা জীবনে তিনি কৃষি এবং ব্যবসায়িক ধারণার সঙ্গে পরিচিত হন। সেই প্রাথমিক জ্ঞান এবং অভিজ্ঞতা তাকে বড় ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুত করে। রাজশাহীর কৃষিকেন্দ্রিক পরিবেশে বড় হওয়ার কারণে কৃষি, বাজার আর খাদ্য সরবরাহ, এই তিনটি বিষয় খুব অল্প বয়সেই তিনি বুঝতে শিখেছিলেন। পরিবারের আর্থিক অবস্থা খুব শক্তিশালী ছিল না, তবে স্বপন ছোটবেলা থেকেই ছিলেন পরিশ্রমী, কৌতূহলী এবং ব্যবসাবান্ধব। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি স্থানীয় হাট বাজারে কাজ করতেন। চাল, ডাল, গম, মশলা, কোন পণ্যের দাম কখন বাড়ে কখন কমে, সব তিনি পর্যবেক্ষণ করতেন। তিনি ছোট ব্যবসা শুরু করেছিলেন স্থানীয় বাজারে খাদ্য সামগ্রী বিক্রি করে। তখনই তার মাথায় আসে একটি গুরুত্বপূর্ণ চিন্তা। বাংলাদেশে খাদ্য বাজার এমন একটি সেক্টর যেখানে কখনো ক্ষুদ্র হয় না। জনসংখ্যা বাড়ছে, চাহিদাও বাড়ছে। যদি কেউ এই সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কয়েক বছরের মধ্যে বিশাল ব্যবসা গড়ে তুলতে পারে। তার দর্শন খুবই শক্তিশালী ছিল। যে খাদ্যের বাজার দখল করবে, সে বাংলাদেশের অর্ধেক অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। এই চিন্তাই ভবিষ্যতের নাবিল গ্রুপের মেরুদণ্ড। 2006 সালে মাত্র 5 লাখ টাকা নিয়ে শুরু হয় নাবিল ট্রেডার্স। এই পুঁজি তার নিজের সঞ্চয়, পারিবারিক সহায়তা এবং কিছু লোন মিলিয়ে তৈরি করা হয়েছিল। শুরুটা ছিল ছোট, কিন্তু স্বপ্নটা ছিল বৃহৎ। শুরুতে তারা ছোট বাজার দখল করলেও কয়েক বছরের মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। দৈনিক উৎপাদন ক্ষমতা 1364 টন এবং মোট সম্পদের মূল্য 40,000 কোটি টাকারও বেশি। প্রথম দিকে তারা ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে গম, মসুর, ছোলা, ডাল এবং অন্যান্য খাদ্যপণ্য আমদানি করত। সেই সময় বাংলাদেশের ডালের চাহিদা ব্যাপক হারে বাড়তে থাকে। অন্যদিকে বাজারে প্রতিযোগী ছিল হাতে গোনা কয়েকটি। ফলে তারা দ্রুত পাইকারি বাজার নিয়ন্ত্রণ তৈরি করতে শুরু করে। নাবিল গ্রুপের দ্রুত সাফল্যের মূল কারণ ছিল মানের প্রতি কঠোর নজর, সময়মতো পণ্য সরবরাহ, দেশজুড়ে ডিস্ট্রিবিউশন চেইন, প্রতিটি অঞ্চলে পাইকারি বাজারে শক্ত অবস্থান, দ্রুত সম্প্রসারণের আগ্রাসী পরিকল্পনা। মাত্র 4-5 বছরের মধ্যে নাবিল গ্রুপ একটি নাম সর্বস্ব ট্রেডিং কোম্পানি থেকে মধ্যম পর্যায়ের শক্তিশালী কোম্পানিতে পরিণত হয়। স্বপন দ্রুত বুঝতে পারেন, শুধু আমদানি করে স্থায়ী সাফল্য সম্ভব নয়। নিজেদের উৎপাদন ক্ষমতা তৈরি করতে না পারলে বাজারে টিকে থাকা কঠিন। সেই চিন্তা থেকে শুরু হয় আধুনিক রাইস মিল, ডাল প্রক্রিয়াজাতকরণ কারখানা, কোল্ড স্টোরেজ, ফিড মিল, তেল শোধনাগার। এই মিলগুলো শুধু বড় নয়, প্রতিটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা হয়েছিল। ধীরে ধীরে নাবিল গ্রুপ হয়ে ওঠে দেশের অন্যতম বড় রাইস প্রসেসিং শক্তি। প্রতিদিন 1000 টনেরও বেশি চাল উৎপাদন করার সক্ষমতা তৈরি হয়। এই বিশাল উৎপাদন ক্ষমতার কারণে তারা দেশের উত্তরাঞ্চলের খাদ্য বাজারে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় এবং এখানে তাদের ব্র্যান্ড নাম নাবিল পুরো বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে। সাফল্যের পর নাবিল গ্রুপ খাদ্যশিল্পে আটকে থাকেনি। শুরু করে ইস্পাত শিল্প, রিয়েল এস্টেট, পরিবহন, ডেইরি, পোল্ট্রি, কাগজ ও প্যাকেজিং এবং পরবর্তীকালে মিডিয়া ব্যবসা। বাংলাদেশে সাধারণত একটি গ্রুপকে এমন বৈচিত্র্য অর্জন করতে 20-30 বছর লেগে যায়, কিন্তু নাবিল গ্রুপ তা করেছে মাত্র 10 থেকে 12 বছরের মধ্যে। এই দ্রুত বৃদ্ধির সবচেয়ে বড় কারণ ব্যাংক খাত থেকে বিশাল অঙ্কের ঋণ সংগ্রহ। নাবিল গ্রুপ যত বড় হতে থাকে, প্রশ্ন তত বাড়তে থাকে। যে পরিমাণ সম্পদ, ফ্যাক্টরি এবং ব্যবসা তারা দাঁড় করা ছিল, ব্যাংক ঋণ ছাড়া তা সম্ভব নয়। কিন্তু তদন্তে দেখা যায় ঋণগুলো নেওয়া হয়েছিল অস্বাভাবিক উপায়ে। গণমাধ্যম, তদন্ত সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানের রিপোর্টে উঠে আসে ভুয়া কোম্পানি, জাল কাগজপত্র, অতি মূল্যায়িত জামানত, একই সম্পত্তির বিপরীতে বহু ঋণ, ভুল ঠিকানা, ভুয়া ইনভয়েস। এসব ব্যবহার করে নাবিল গ্রুপ শত শত কোটি টাকা ঋণ নিয়েছে বলে অভিযোগ। সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি। অনেক প্রতিষ্ঠানের অফিস পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিছু প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সে ভুল ঠিকানা ছিল। অনেক ইনভয়েস ছিল অতিরিক্ত পরিমাণ দেখানো, যা বাস্তবে ছিলই না। চট্টগ্রামের এস আলম গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের সুবিধা দেয়। 2017 সালে যখন এস আলম ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ নেয়, তখন নাবিল গ্রুপ বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে এবং ব্যবসা বিস্তার করে। নাবিল গ্রুপের সবচেয়ে গুরুতর অভিযোগ হল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকার ঋণ জালিয়াতি।
ব্যাংকের অনুমোদিত ঋণ মাত্র ২৬০৪ কোটি হলেও তারা ১২,৮৫৮ কোটি টাকা ঋণ পেয়েছে, যা সীমার ৫ গুণেরও বেশি। কিভাবে সম্ভব হলো? তারা ভুয়া ও নাম সর্বস্ব প্রতিষ্ঠান তৈরি করে, জাল ঠিকানা দেখিয়ে এবং কাগজপত্র ব্যবহার করে ঋণ নিয়েছে। কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান: নাবিল গ্রিন ক্রপস লিমিটেড ১,০৭৩ কোটি টাকা, নাবা অ্যাগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল ১,২২৪ কোটি টাকা, সুলতান অ্যাসোসিয়েটস ১,১২৩ কোটি টাকা, মার্কেট মাস্টার অ্যানালাইজার ১,০৯০ কোটি টাকা, এজে ট্রেড ইন্টারন্যাশনাল ১,৫৩১ কোটি টাকা। ঋণের বিপরীতে জামানত ছিল নগণ্য বা অতি মূল্যায়িত। কোথাও ফিক্সড ডিপোজিটকেই জামানত দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক ২০২৪ সালে ৯৫০ কোটি টাকা আত্মসাৎ মামলার মাধ্যমে গ্রুপের শীর্ষ নেতৃত্বকে অভিযুক্ত করে। ২০২৫ সালে আরও একটি মামলা দায়ের হয়। সেখানে ৪৩ জনের বিরুদ্ধে প্রতারণা, মানি লন্ডারিং ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের দুদকের তদন্ত অনুসারে নাবিল গ্রুপ এবং তাদের অংশীদারদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। প্রায় ৯৮ কোটি টাকার অর্থ জব্দ এবং ৫৯ একর জমি অবরুদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তাদের ব্যাংক হিসাব ও সম্পত্তি স্থগিত করার নির্দেশ প্রদান করেছে। নাবিল গ্রুপের ঋণ জালিয়াতি কেবল একটি ব্যাংক কেলেঙ্কারির সীমিত ঘটনাই নয়, এটি বাংলাদেশের আর্থিক ব্যবস্থার গভীরে প্রতীদ্ধ এক সংকটের প্রতিফলন। সাধারণ মানুষের পরিশ্রমের ঘামে অর্জিত সঞ্চয়, যা ব্যাংকে নিরাপদ বলে মনে করা হয়, সে অর্থ নাবিল গ্রুপের নামে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। কিন্তু যখন এই ঋণ ফেরত আসে না, তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু ব্যাংক নয়, সমগ্র অর্থনীতি। এর ফলে ব্যাংক খাতে তারল্য সংকট দেখা দিতে পারে, যা দেশের বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহে মারাত্মক প্রভাব ফেলতে সক্ষম। এছাড়াও স্থানীয় পর্যায়ে নাবিল গ্রুপের বিরুদ্ধে সরকারি জমি দখল ও পরিবেশ দূষণের অভিযোগ দীর্ঘদিনের। রাজশাহীর পবা উপজেলায় সরকারি জমি দখল করে তাদের প্রতিষ্ঠিত ডেইরি ফার্ম শুধু কৃষকদের ক্ষতি করেনি, বরং স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। এটি দেখায় ব্যবসা সম্প্রসারণের নামে প্রাকৃতিক সম্পদ ও সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তবে রাজনৈতিক সংযোগ ও প্রভাবের কারণে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়নি। তারা এখনও কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। নাবিল গ্রুপের গল্প আসলে দুই দিকের গল্প। একদিকে একজন উদ্যোক্তার স্বপ্ন, পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং সুযোগকে কাজে লাগিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলার। অন্যদিকে ঋণ জালিয়াতি, আর্থিক অনিয়ম, ভুয়া নথিপত্র, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ। এর একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যত বড় ব্যবসায়ী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সাফল্য আর বিতর্কের মাঝে সেই সূক্ষ্ম সীমারেখা ব্যবসায়ীদের সর্বদা মনে রাখা উচিত। কারণ প্রকৃত উন্নয়ন কেবল মুনাফার নয়, নৈতিকতা ও দায়বদ্ধতার মধ্য দিয়েই টিকে থাকে। নাবিল গ্রুপের এই গল্প শুধু এক ব্যবসার ইতিহাস নয়, এটি বাংলাদেশের কর্পোরেট সংস্কৃতির প্রতিচ্ছবি, যেখানে সাফল্যের সঙ্গে আছে ক্ষমতার লোভ, রাজনৈতিক প্রভাব আর আর্থিক অনিয়মের ছায়া। তবুও এই গল্প থেকে শেখার আছে অনেক কিছু। ব্যবসা মানে শুধু মুনাফা নয়, এটি সমাজের উপর দায়িত্ব বহন করে। সে দায়িত্ব নির্ধারণ করে একটি প্রতিষ্ঠান কতদিন টিকে থাকবে। তাহলে প্রশ্ন থেকে যায়, বড় ব্যবসাগুলো কি কখনোই সত্যি স্বচ্ছ হতে পারে? আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে। আর যদি এমন গভীর বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে চান, তাহলে বিজনেস ম্যানিয়াকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর পাশে থাকুন। কারণ আমরা উন্মোচন করি সেই সব ব্যবসার গল্প যেগুলো বদলে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতির চেহারা।